আজ হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা 2026 অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সেই সকল শিক্ষার্থীবৃন্দকে যারা আজ কৃতিত্বের সম্মাননায় ভূষিত। অভিনন্দন জানাই সকল শিক্ষার্থীবৃন্দকে যারা শত কঠিন শিক্ষা ক্যালেন্ডারের রুটিনের মধ্যেও সাংস্কৃতিক চর্চার সময় বের করে নিয়েছেন। আপনাদের সুপ্ত প্রতিভাকে এভাবেই ভবিষ্যতেও লালন পালন করতে পারলে তা হবে অত্যন্ত প্রশংসনীয়। কারণ culture is what we are, civilization is what we have. Culture is the foundation of civilization. সংস্কৃতি মানব সভ্যতার ভিত্তি। আপনারা দেশের অন্যতম মেধাবী ছাত্রছাত্রী। মেধার প্রমাণ দিয়ে আপনারা চিকিৎসা শাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছেন। মেধার পাশাপাশি আপনাদের আছে মানবিক মন। সেই জন্য চিকিৎসক হয়ে অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই আপনাদের আত্মত্যাগ, আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা, জীবনের সফলতা। ইনশাআল্লাহ আশা করব আপনারা সকলেই জ্ঞান ও সেবার উচ্চ শিখরে আরোহণ করেন। হয়তো অনেকে উন্নত বিশ্বে আরো উচ্চতর ডিগ্রি, উচ্চতর ট্রেনিং প্রাপ্ত হয়ে ফিরে আসবেন বাংলাদেশের মানুষের পাশে। তার সংকটময় সময়ে তাকে সান্ত্বনা দিতে, তাকে চিকিৎসা দিতে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। 70 থেকে 75% ডাক্তার শহরাঞ্চলে, কিন্তু 78% দেশবাসী থাকে গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে। নার্সদের অনুপাত 0.549 বনাম 1000। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 2.28 ডাক্তার প্রতি 1000 জনের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 1.48 নার্স প্রতি 1000 জনের জন্য। সরকারি চিকিৎসকদের অনুপাত প্রতি 6500 জনের জন্য মাত্র একজন চিকিৎসক। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে।
কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। অনেকেই বলতেন আমরা একটা মেম্বার ইলেকশনও পাস করব না, আমরা 200 ভোট পাওয়ার জন্য আমরা সকালে নির্বাচনী কার্যক্রমে বের হতাম। ইনশাআল্লাহ আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং জনগণের সমর্থন, এই দুইটাকে নিয়ে আমরা সংসদে 6 জন আপনাদের পক্ষে কথা বলার জন্য গিয়েছি। আমরা বিশ্বাস করি যেহেতু জনগণের ভোটে, জনগণের হয়ে, জনগণের দ্বারা আমরা নির্বাচিত, সেজন্য সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি। এনসিপির যেই সংসদ সদস্যরা রয়েছে তারা কোনো ব্যবসায়ীর হয়ে কথা বলতে হয় না, যারা বিদেশের হয়ে কথা বলতে হয় না, যারা আপনাদের স্বার্থে কথা বলতে পারে। আমরা চাই এই সংখ্যাটা 6 জনে নয়, বরং এই সংখ্যাটা যেন 160 জনে পরিণত হতে পারে, সেটির জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। যে রিক্সাওয়ালা ভাই রিক্সা থামিয়ে আমাদেরকে শুনছেন, আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমরা কোনো ব্যবসায়ীদের স্বার্থে আমরা কথা বলবো না, আমরা আপনার অধিকারের জন্য আমরা কথা বলবো, আমরা আপনার অধিকারের জন্য লড়াই করব এবং আমরা আপনার অধিকার প্রতিষ্ঠিত করব। পুলিশ ভাইরা যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন, আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি, আমরা আপনাদেরকে দলদাস এবং সেবাদাসে পরিণত করব না। আমরা আপনাদের পেশাগত অধিকার নিশ্চিত করব। আমরা স্বাধীন পুলিশ কমিশন যেটির প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিয়েছি, আমরা সেটি নিশ্চিত করব। আমরা আপনাদেরকে কোনো দলে পরিণত করতে চাই না। এই পুলিশ ভাইয়েরা বিএনপির নয়, এই পুলিশ ভাইয়েরা জামাতের নয়, এই পুলিশ ভাইয়েরা এনসিপির নয়, এই পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চিতলমারীবাসী, আপনারা আজকে চিতলমারীতে যারা উপস্থিত হয়েছেন, চিতলমারীর বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিকূল আবহাওয়াতেও আজকে এখানে উপস্থিত হয়েছেন তরুণ, যুবক, ছাত্র, শিক্ষক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম ওলামা থেকে শুরু করে আমাদের অনেক বোন আজকে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই চিতলমারী হচ্ছে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা একটা জনপদ। 2007 সালে যখন সিডরের আক্রমণ হয়, তখন বাগেরহাটের যে সমস্ত অঞ্চল অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে চিতলমারী অন্যতম। একই সাথে সাথে প্রত্যেক বছর সমুদ্র উপকূলবর্তী হয়, সুন্দরবনের উপকূলে হয়, প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে ভাঙা গড়ার মধ্য দিয়ে এই চিতলমারী টিকে আছে। চিতলমারী ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে তাদের যেই দৃঢ়তা, তাদের যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের পরিচয় তারা সবসময় দেখে আসছে। আজকে চিতলমারীতে দাঁড়িয়ে বাংলাদেশ একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ফেসিবাদের সময়ের পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় এখন হতাশায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সরকারের কমিটমেন্ট ভাঙা, সরকারের প্রতিজ্ঞা ভাঙা, এই ভাঙার কারণে আমাদের এই জাতীয় যেই প্রত্যয়, জাতীয় আত্মবিশ্বাস এখন জাতীয় হতাশায় পরিণত হচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার এসে একটা শক্তিশালী উপকূল ব্যবস্থা এবং সমুদ্র প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে, তিন বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগ দিবেন এবং একটি নেটওয়ার্ক সেন্ট্রিক ব্যবস্থা গড়ে তুলবেন।
অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা দেখতে পেয়েছি সাইবার ও ড্রোন প্রযুক্তিতে সক্ষম করার পরিবর্তে আমরা এই সরকারের স্পষ্টতই কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা নীতি আমাদের সামনে উপস্থাপিত হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম সরকারি অফিসগুলো ঘুষ এবং দুর্নীতি মুক্ত হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি অফিসগুলো এখনো পর্যন্ত ঘুষ এবং দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার গঠন করার পরেই বিদ্যুতের সমস্যার সমাধান হবে। দুঃখজনক বিষয়, সরকার গঠনের পরে আমরা দেখলাম জ্বালানি সংকটকে পুঁজি করে জ্বালানির দাম বৃদ্ধি করে দ্রব্যমূল্যের দামও এরই সাথে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে পুঁজি করে আমাদের দেশের তেলের দাম বৃদ্ধি করে কিছু বর্জুয়া, কিছু ব্যবসায়ীকে সুবিধাভোগী করা হয়েছে। এই সরকার গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি বিদ্যুৎ মাঝে মাঝে আসে। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি এবং সীমান্তের মধ্যে যেই ভারতীয় আগ্রাসনের যে অপনীতি রয়েছে সেটির বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট এবং সুদৃঢ় নীতিমালা স্পষ্ট করা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নত জানু নীতিরই আমরা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। তবে বর্ডারে আমাদের বিজেপির ভাইরা যেই দৃঢ়তার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে সেটির জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বিজেপির ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিজেপির ভাইয়েরা অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতের পুশিন কার্যক্রমকে তারা ঠেকাতে তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের পেশাদারী দায়িত্বকে আমরা সশ্রদ্ধে আমরা স্মরণ করছি। প্রিয় চিতলমারীবাসী, আমরা অতীতের সরকারগুলোকে দেখেছি 2014 সালে আওয়ামী লীগ সরকার কোনো নির্বাচন করে নাই। 151টা আসনে বিনা ভোটে হচ্ছে তার পছন্দের প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। 2018 সালে মিডনাইট ইলেকশনের সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। 2024 সালের আমিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুই পক্ষকে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে একটি আমি এবং দামি নির্বাচন আয়োজন করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। নির্বাচন চলে গিয়েছে, তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই। সংবিধানে যদি গণভোট না থাকে 2026 সালের কোন নির্বাচনে এই সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2031 সালে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে অনেককে থাকার কথা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কথা ছিল। বিএনপি সরকার, আপনি পথ হারাইয়েছেন, পথিক তুমি পথ হারাইয়েছ, আর বিএনপি সরকার আপনারা পথ হারাইয়েছেন। জনগণ
যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা থেকে বিএনপি সরকার স্পষ্টতই পিছু হটা শুরু করেছে। সেই জায়গা থেকে প্রিয় চিতলমারীবাসী, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, বিএনপি সরকার জনগণের সাথে দ্বিচারিতা করতে পারে, কিন্তু যেই জনগণ জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, যেই মা তার সন্তানকে হারিয়েছিল, যেই বাবা তার সন্তানকে হারিয়েছিল, যেই বোন তার ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না। সেই জনগণ এখনো পথে দাঁড়িয়ে রয়েছে। সেই জনগণ পরিবর্তন চায়, সেই জনগণ একটা স্বনির্ভর বাংলাদেশ চায়, সেই জনগণ পুলিশ কমিশন চায়, সেই জনগণ মিডিয়া কমিশন চায়, সেই জনগণ স্বাধীন দুর্নীতি কমিশন চায়, সেই জনগণ এখনো পর্যন্ত আমাদের যেই মানবাধিকার কমিশন রয়েছে, আমাদের এই মানবাধিকার কমিশন চায়। মির্জা ফখরুল সাহেব উনি বলছেন ওনারা নাকি কখনোই সংবিধান সংস্কার কমিশন ওনারা চান নাই, সংবিধান সংস্কার নাকি ওনারা চান নাই। উনি কিছুদিন আগে বলছিলেন ওনাদের 31 দফাটা যদি ওনারা নিজেরাই খুলে দেখেন, সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে, স্পষ্ট করে লেখা আছে ওনারা সংবিধান সংস্কার করতে ওনারা চান এবং জনগণকে সেটা ওনারা কমিটমেন্ট দিয়েছেন। ওনারা ওনাদের 31 দফা থেকে পিছু হটেছে। সেজন্য প্রিয় চিতলমারীবাসী এবং বাংলাদেশবাসী মনে রাখতে হবে, জুলাইয়ে আমরা ভেবেছিলাম অনেক কিছু পেয়েছি, কিন্তু জুলাইয়ে আমরা অনেক কিছু পাওয়ার সুযোগ মাত্র তৈরি হয়েছে। আমরা সেই অর্থে বাংলাদেশের জনগণ কিছুই পাইনি, বরং অনেক কিছু পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের জনগণকে কাজে লাগাতে হবে। আজকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সাহায্যের জন্য। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে আসি নাই, আমরা আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। আমরা একটা দল গঠন করেছি, যেই দলের এখনো 2 বছর হয় নাই। গত ফেব্রুয়ারির 28 তারিখ 1 বছর পূর্ণ হয়েছে। আজকে জুলাই মাসের 21 তারিখ চলছে। 1 বছর 4 মাসের মতো আমাদের একটা দল হয়েছে। এই দলের পক্ষ থেকে আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি, অনেকেই বলতেন আমরা একটা মেম্বার ইলেকশনও পাস করব না। আমরা 200 ভোট পাওয়ার জন্য আমরা সকালে নির্বাচনী কার্যক্রমে বের হতাম। ইনশাআল্লাহ আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং জনগণের সমর্থন, এই দুইটাকে নিয়ে আমরা সংসদে 6 জন আপনাদের পক্ষে কথা বলার জন্য গিয়েছি। আমরা বিশ্বাস করি, যেহেতু জনগণের ভোটে, জনগণের হয়ে, জনগণের দ্বারা আমরা নির্বাচিত, সেজন্য সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি। এনসিপির যেই সংসদ সদস্যরা রয়েছে, তারা কোনো ব্যবসায়ীর হয়ে কথা বলতে হয় না, যারা বিদেশের হয়ে কথা বলতে হয় না, যারা আপনাদের স্বার্থে কথা বলতে পারে। আমরা চাই এই সংখ্যাটা 6 জনে নয়, বরং এই সংখ্যাটা যেন 160 জনে পরিণত হতে পারে, সেটির জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। প্রিয় চিতলমারীবাসী, আপনারা অনেক দল দেখেছেন, অনেক দল করেছেন। ইতিহাসের এই পর্যায়ে এসে, ইতিহাসের স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি। এই তরুণ প্রজন্মর পক্ষ থেকে আমরা আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, রিক্ত হাতে, শূন্য পকেটে, কিন্তু স্বপ্ন নিয়ে, বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আপনাদের দুয়ারে এসেছি। আমরা তরুণদের সামনে দাঁড়িয়েছি, বেকারদের সামনে দাঁড়িয়েছি, চাকরিজীবীদের সামনে দাঁড়িয়েছি, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সামনে দাঁড়িয়েছি, সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়েছি, রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়েছি। আমরা আপনাদের সামনে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। আমরা চাই আমাদের এই সংগঠনের বিস্তার করার জন্য, এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে
প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এবং উপজেলায় পৌঁছে দিতে আপনাদের নিরঙ্কুশ সমর্থন আমাদের প্রয়োজন। আজকে আপনারা এইখান থেকে যারা ফিরে যাবেন, প্রত্যেকটা গ্রামে অন্তত একটা মানুষ আমাদের এনসিপির বার্তাটা আপনারা পৌঁছে দিবেন, ভবিষ্যতের কাছে পৌঁছে দিবেন, স্কুল কলেজের বাচ্চাদের কাছে পৌঁছে দিবেন, আমার মায়েদের কাছে পৌঁছে দিবেন, নারীদের কাছে পৌঁছে দিবেন যারা ইতিহাসের প্রত্যেকটা স্তরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। যেই নারীদের সম্মান শুধুমাত্র নির্বাচনের আগে বৃদ্ধি পায়, নির্বাচনের আগে নারীদের দাম বৃদ্ধি পায়, তাদের ঘরে ঘরে গিয়ে পায়ে পায়ে পড়ে তাদের তখন মূল্যায়ন হয়, কিন্তু নির্বাচনের পরে আমাদের নারীদের আর মূল্যায়ন করা হয় না, তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করা হয় না। আমরা ওই নারীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিবেন, তাদের সন্তানরা তাদের হয়ে আজকে এই চিতলমারিতে এসেছে, আমরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যে রিক্সাওয়ালা ভাই রিক্সা থামিয়ে আমাদেরকে শুনছেন, আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমরা কোনো ব্যবসায়ীদের স্বার্থে আমরা কথা বলবো না, আমরা আপনার অধিকারের জন্য আমরা কথা বলবো, আমরা আপনার অধিকারের জন্য লড়াই করব এবং আমরা আপনার অধিকার প্রতিষ্ঠিত করব। পুলিশ ভাইয়েরা যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন, আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি, আমরা আপনাদেরকে দলদাস এবং সেবাদাসে পরিণত করব না, আমরা আপনাদের পেশাগত অধিকার নিশ্চিত করব, আমরা স্বাধীন পুলিশ কমিশন যেটির প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিয়েছি আমরা সেটি নিশ্চিত করব। আমরা আপনাদেরকে কোনো দলে পরিণত করতে চাই না। এই পুলিশ ভাইয়েরা বিএনপির নয়, এই পুলিশ ভাইয়েরা জামাতের নয়, এই পুলিশ ভাইয়েরা এনসিপির নয়, এই পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আমরা মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমাদের রাজনৈতিক দল আপনাদের অধিকারও প্রতিষ্ঠিত করবে। আপনারা, আমরা জানি আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে ওয়েপনাইজ করে মিডিয়া মাফিয়া তাদের স্বার্থ সংরক্ষণ করে, আমরা এই মিডিয়া মাফিয়াদের থেকে আপনাদের অধিকার আদায় করব। এই মিডিয়ার ভাইরা যারা রয়েছে তাদেরকে 3000-5000 টাকা বেতন দেওয়া হয়, তাদের অধিকার বঞ্চিত করা হয়, তাদের শোষণ নিষ্পেষণ করা হয়, কিন্তু এই মিডিয়ার নিরলস সাংবাদিকরা একটা কথা বলতে পারে না, কারণ তাদের চাকরিচ্যুত করা হয়। আমরা এই মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমরা এমন এক রাজনৈতিক দল গঠন করেছি যে এই রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্য আমরা আপনাদের সাহায্য কামনা করি। আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? অনেকেই হয়তো বলতে পারেন আমাদের স্থানীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেশের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশ। এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশের যে পাম্প গুলো আছে সেখানেও সংকট। সংকট তো হবেই, সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? ঘাটে ঘাটে, জুড়ায় জুড়ায়, কুনায় কুনায় চুরেরা বসে আছে, এই জন্য এই সংকট গুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, কমানোর অসুবিধা নাই, আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চোরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চোরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইয়েরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইয়েরা সেখানে দোকান বসিয়ে রেখেছে। কেন তাদেরকে এখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে?
দাগ কেটে কেটে খেয়ে ওদের কাছে এগুলা বিক্রি করে। আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন জনগণ, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয়, তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ে পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি সাথে সাথে রেসপন্স করতে পারি নাই, পরে এসেছি, আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই পানি চলে গেছে। কিন্তু পানি যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ নদী না, এখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, অবস্থা যা ছিল তাই রয়ে গেছে। আমাদের লোকেরা সাময়িক কিছু কাজ করে একটু পরিষ্কার করে দিয়েছে, এটা তো সাময়িক উপশম। এর স্থায়ী সমাধান হতে হবে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। আজকের বিষয় হচ্ছে জুলাই 24। জুলাই এসেছিল এই দেশের জনগণকে হত্যা, দর্শন এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। বহু রাজনীতিবিদ একসাথে জেলে ছিলাম। 24 সালের নির্বাচনের নামে যে প্রহসন হলো আমি আর দামি, সেই সময় আমরা জেলে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা একসাথে। নির্বাচন যখন হয়ে গেল, জানুয়ারির 7 তারিখ না 4 তারিখ ভুলে গেলাম, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসলাম, আমার রুমেই বসলাম। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশার সুর, কিছুই হবে না, ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কুটে ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সবাই হতাশ। আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশাবাদী হোক, শক্তিশালী হোক, নেতারা জেগে থাকলে জনগণও জেগে থাকবে ইনশাআল্লাহ। আপনারা হতাশ হলে জনগণ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। আমরা তখন জানতাম না জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা অবশ্য জুলাইয়ের আগেই জেল থেকে একে একে বের হয়ে গেলাম। তবে আমার সৌভাগ্য হয়েছিল সবার চাইতে বেশি সময় জেলে থাকার। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। আমাকে নিয়ে আগে ছাড়ে পড়ে, লম্বা সময়ের আগে আমার প্রতি দারুণ দরদ থাকে যে তুমি বাইরে বড় কষ্ট করেছো, কয়েকদিন এখানে বিশ্রাম। আমি দেখেছি নেতৃবৃন্দ অনেক দলের ঢুকে বের হয়ে যায় 1 মাস 1.5 মাস। আমার বছর না পড়লে আমার মেয়াদ পূরণ হয় না। তারপরে আমরা সবাই বের হলাম। ওরা ধারণা করলো আমি নির্বাচন তো করেই ফেলেছি, আরো 5 বছরের বুকিং হয়ে গেছে, এখন এগুলাকে একটু ছেড়ে দিই। বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলাম। মনে হলো একটা গুমট আবহাওয়া সমাজের মধ্যে তৈরি হয়েছে। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয়, তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। মনে হচ্ছিল একটা ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এখন তারা ওখান থেকে মাঝে মাঝে একটু বাপ সাপ দেখায়, এই চলে আসলাম। আমার গোনামতো 13 বারের ক্যালেন্ডার ফেল করেছে, এখন 14 নম্বর বার আগামী ডিসেম্বর। এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য। আসো, ফিরে আসো। তোমরা যে অবলীলায় কমপক্ষে 1400 মানুষ, যেটা জাতিসংঘ বলেছে, তোমরা খুন করেছো, এই প্রত্যেকটা খুনের পাওনা তোমাদেরকে পেতে হবে। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা
যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আছেন, এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিম উদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে, সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয়, কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদেরও তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি, বিচারটা করুন।